সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। গুণগত রসায়নের 12তম লেকচারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা এই চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিক থেকে প্রত্যেক বছর সৃজনশীলে কোশ্চেন হয়ে থাকে, অর্থাৎ এই টপিক থেকে তুমি যদি ভালোভাবে জানো তাহলে 10 নাম্বার অনেকটাই নিশ্চিত তোমার জন্য, এবং অবজেক্টিভও নিশ্চিত, এবং প্রত্যেকটা বছর বিভিন্ন ভর্তি পরীক্ষাও এই টপিকগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে। তো আমরা আজকে টপিকটা ভালোভাবে আমরা দেখব, এবং বেসিকটা নিয়ে আমি চেষ্টা করব বেসিকটাকে দিয়ে যাতে করে তোমরা আমার লেকচারের সাথে সাথে তোমরা যাতে বিষয়টা শেষ করে ফেলতে পারো সেই বিষয়টা আমি লক্ষ্য রাখবো। আরেকটা বিষয়, তোমরা খাতা কলম নিয়ে বসো, আমি লেখার সাথে সাথে তোমরা স্ক্রিনশট নিয়ে সেগুলো আবার নোট করে ফেলতে হবে, কারণ নোট না করলে তোমরা আসলে জিনিসগুলো সাথে কোপ আপ করতে পারবে না। আমি তো ইনশাল্লাহ পরে তোমাদেরকে শিট দেবো, লেকচার শিট দেবো, তো লেকচার শিটের সাথে এটা অ্যাডজাস্টমেন্ট থাকবে, যা যা পড়াচ্ছি প্রতিটা ধারাবাহিকতা থাকবে লেকচার শিটের সাথে। সো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা নোট করে ফেলতে হবে। আর তোমরা যদি কোনো কিছু না বুঝো তাহলে অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে? তো সো দেখতেই পাচ্ছ আজকের টপিকটার নাম হচ্ছে হাইড্রোজেনের বর্ণালী। তো তাহলে আমরা বোরের পরমাণু মডেল পড়েছিলাম কার জন্য? হাইড্রোজেন পরমাণুর জন্য পড়েছিলাম। তো ওখানে বর্ণালীর বিষয়টাই যে লোয়ার শেল থেকে যখন হায়ার শেলে যায় তখন শক্তি শোষণ করে হায়ার শেলে গেলে, আবার হায়ার শেল থেকে যখন লোয়ার শেলে যায় তখন কি শক্তির বিকিরণ হয়, তখন বর্ণালীর উদ্ভব, এই ধরনের কিছু কথা জেনেছিলাম। তো আজকে আমরা সেই বিষয়গুলোর পূর্ণতা দেওয়ার চেষ্টা করব যাতে করে বিষয়টা সহজ হয়ে যায়, ঠিক আছে? তো তাহলে আমি আগে বেসিক কিছু কথা বলে নিই, তাহলে তোমার জন্য বিষয়টা সহজ হবে, ঠিক আছে? আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবা। তো আমরা সবাই জানি একদম নর্মালি যে হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র ইলেকট্রন রয়েছে, রাইট? এটা আমরা জানি। তো তোমরা অনেকে মনে করতে পারো যে একটা মাত্র ইলেকট্রন প্রথম স্তর বা একটা প্রথম স্তরেই থাকে, এই ধরনের বিষয়গুলো তোমরা হয়তো চিন্তা করে থাকো বা তোমাদের মনে হতে পারে। ওকে, ডান। তার সুস্থিতিশীল যে স্তরটা আছে সেটা প্রথম স্তর, মানে ওখানে ইলেকট্রনটা থাকে সাধারণত। তো এখন বিষয়টা যদি এমন হয় যে বাহির থেকে যদি আমি কোনো এনার্জি বা কোনো শক্তি বা কোনো কিছু যদি আমি তার মধ্যে দিই ওই হাইড্রোজেন পরমাণুর মধ্যে, তখন ওই ইলেকট্রনটা এক্সাইটেড হয়ে উত্তেজিত হয়ে যে কোনো স্তরে যেতে পারে। তার মানে প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে, তৃতীয় স্তরে, চতুর্থ স্তরে, পঞ্চম স্তরে, ষষ্ঠ স্তরে, সপ্তম স্তরে, এভাবে যেতে পারে, যে কোনো স্তরে যেতে পারে। তার মানে তাই সে শক্তি শোষণ করে ইলেকট্রনগুলো যে কোনো স্তরে যেতে পারে। ইলেকট্রনকে যখন হাইড্রোজেন পরমাণুকে যখন শক্তি দেওয়া হয় তখন লোয়ার শেল থেকে হায়ার শেলে যায়, মানে সর্বনিম্ন শক্তি স্তর থেকে সর্বোচ্চ শক্তি স্তরে যে কোনো স্তরে যেতে পারে। তো ওই শক্তিটাকে যদি আমি সরিয়ে ফেলি, সরিয়ে ফেলি, তাহলে এই ইলেকট্রনটা আবার যে কোনো স্তর আসতে পারে। সেখান থেকে যদি আমি একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি সরাই তাহলে সপ্তম স্তরে গেলে ষষ্ঠ স্তরে আসতে পারে, আবার সপ্তম স্তর থেকে প্রথম স্তর আসতে পারে, আবার সপ্তম স্তর থেকে দ্বিতীয় স্তর আসতে পারে ইলেকট্রনটা। সো এই ইলেকট্রনটা যখন আসে, অর্থাৎ উৎস যখন আমি সরিয়ে নিই, আবার বলছি কি, উৎস যখন আমি সরিয়ে নিই তখন এই ইলেকট্রনটা যে কোনো স্তরে যে আসে, এই আসার সময় সে কিছু বর্ণালীর উদ্ভব করে বা বিকিরিত করে। এই বিষয়টাকে বলা হয় বিকিরণ বর্ণালী। তাহলে এখানে এই যে ইলেকট্রনগুলো যখন হায়ার শেল থেকে লোয়ার শেলে যাচ্ছে তখন তার কি হয়? বর্ণালীর উদ্ভব হয়। এখন দেখো ইলেকট্রনগুলো তুমি হয়তো প্রশ্ন করতে পারো ইলেকট্রন স্তরগুলো কিভাবে আমরা স্তরগুলো কল্পনা করে আমি গত ক্লাসেও দেখিয়েছিলাম। স্তরগুলো বিভিন্ন স্তরে যে থাকে, স্তরগুলো আসলে কি, মূলত কি, সেই জিনিসগুলো আমি গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম। তো তাহলে খেয়াল করো, তাহলে এই ইলেকট্রনটা যে কোনো স্তরে যেতে পারে, আবার যে কোনো স্তর থেকে যে কোনো স্তরে আসতে পারে। তাহলে যে কোনো স্তর থেকে যে কোনো স্তরে আসার সময় সে বিকিরিত করা আলোটাকে, তার মানে বর্ণালীর উদ্ভব হয়, বিকিরণ, এটাকে বিকিরণ বর্ণালী বলা হয়। এখন এই বিকিরণ বর্ণালীগুলো বিভিন্ন সিরিজ আছে, অর্থাৎ প্রথম স্তর থেকে যদি দ্বিতীয় স্তরে যায়, অর্থাৎ দ্বিতীয় স্তর থেকে যদি আবার প্রথম স্তরে আসে, তখন যে বর্ণালীর উদ্ভব হয় সে বর্ণালীগুলোর এক একটা নাম আছে। এক একজন বিজ্ঞানী এই বর্ণালীগুলো আবিষ্কার করেছেন বিদায় তাদের মতে ওই বর্ণালীগুলোর নাম তাদের নাম দিয়ে হয়, তাদের নাম। যেমন জাহিদ স্যার যদি সেটা আবিষ্কার করতো তাহলে হয়তো জাহিদ বর্ণালী, জাহিদ সিরিজ হইতো। তাহলে যেমন আমি বলতে পারি লাইমেন সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ, ব্রাকেট সিরিজ, ফোন সিরিজ, হামপ্রিস সিরিজ। তার মানে এক একটা সিরিজ আছে, আমরা সেই সিরিজগুলো নিয়েই জানবো। তো তাহলে আমি সচরাচর যেটা বলেছিলাম যে বিকিরণ বর্ণালীগুলো, খেয়াল করো কি বর্ণালী বলেছিলাম? বিকিরণ বর্ণালী। তাহলে খেয়াল করো আমি সহজভাবে বলি, যেমন আমি এখানে এটা আঁকলাম, দেখো খেয়াল করো নর্মালি যে এখানে হচ্ছে প্রোটন আছে। তো তাহলে দেখো খেয়াল করো, তোমরা সহজভাবে চিন্তা করবা তাহলে তোমার জন্য বিষয়টা সহজ। তাহলে এটা হচ্ছে প্রথম স্তর, এটা কিন্তু নিউক্লিয়াস, এই স্তরটা এটা নিউক্লিয়াস। তাহলে এরপর হচ্ছে দ্বিতীয় স্তর, আমি যদি বলি এটা দ্বিতীয় স্তর, আরেকটা কালিতে আঁকলাম, এটা হচ্ছে দ্বিতীয় স্তর। দেখো দ্বিতীয় স্তর,
দ্বিতীয় স্তর। তারপরে দেখো এটা হচ্ছে তৃতীয় স্তর। এগুলো তোমরা লিখতে হবে, আমার সাথে সাথে লিখতে হবে তৃতীয় স্তর। তাহলে দেখো এরপরে যদি আমি বলি এটা চতুর্থ স্তর হবে, তাহলে এটা হচ্ছে চতুর্থ স্তর, এই যে চতুর্থ স্তর। আচ্ছা, এরপরে দেখো এটা যদি হয় তাহলে এটা হচ্ছে পঞ্চম স্তর হবে, তাহলে যে পঞ্চম স্তর। তারপর দেখো এটা হবে ষষ্ঠ স্তর, তাহলে দেখো ষষ্ঠ স্তর। তারপরে দেখো এটা হচ্ছে সপ্তম স্তর, আমি আঁকলাম সপ্তম স্তর। তাহলে এগুলোকে আমরা কি কি বলতে পারি দেখো, খেয়াল করো। এগুলোকে আমরা বলতে পারি, দেখো আমি সহজভাবে লিখতেছি, এটাকে ক্যাশেল বলা যায়, ক্যাশেল, KLMNOPQ, রাইট। তো এছাড়া ইট ডাজেন্ট মিন দ্যাট সপ্তম স্তর পর্যন্ত থাকে, তার মানে বর্তমানে যে আধুনিক বিজ্ঞান আছে তারা বলতেছে যে না, ইলেকট্রনগুলো আরও স্তরও হতে পারে, এটা হায়ার লেভেলে হয়তো আলোচনা করা হয়, কিন্তু এখন তোমাদের জন্য এটা লাগবে না, তোমরা সপ্তম স্তর পর্যন্ত চিন্তা করবা। আমাদের চিন্তাভাবনাগুলোকে আমরা সহজভাবে করব যাতে করে আমাদের জন্য সুবিধা হয়, ঠিক আছে। তো তাহলে দেখো আমরা কয়টা স্তর আঁকলাম, আমি আঁকলাম, তোমরা আমার সাথে সাথে আঁকবা, তাহলে সহজ হয়ে যাবে, বিষয়গুলো বুঝবা। তাহলে এটাকে ক্যাশেল বলতে পারি। তো ক্যাশেল মানে n এর মান কত, 1। তাহলে ক্যাশেল বললে n এর মান কত বুঝবো, ক্যাশেল মানে n এর মান 1, মানে অর্থাৎ শক্তি স্তরের মানটা হচ্ছে 1। এল শেল মানে হচ্ছে শক্তি স্তরের মানটা হচ্ছে 2। এম শেল মানে হচ্ছে শক্তি স্তরের মানটা হচ্ছে 3, n এর মান 3। তো তাহলে তোমাদেরকে একটা সাপ্লিমেন্টারি একটা কোশ্চেন আসতে পারে, আমি এই পাশে লিখলাম যাতে করে সহজ হয়। তাহলে ক্যাশেল মানে হচ্ছে, এই যে ক্যাশেল মানে হচ্ছে n এর মান 1, আমি বলতে পারি ক্যাশেল মানে কি বল, n এর মান 1। তাহলে KL, এল শেল মানে হচ্ছে এই n এর মান 2। KL এম শেল মানে হচ্ছে এই n এর মান 3। KLMN, n শেল মানে হচ্ছে এই n এর মান 4। KLMNO, n এর মান 5। P, n এর মান 6। Q, K, n এর মান 7। তাহলে এই বিষয়টা একটু জানতে হবে। কেন জানতে হবে বলো তো? কারণটা হচ্ছে যে তোমাকে প্রশ্ন পরীক্ষায় আসতে পারে যে ডাইরেক্ট অমুক শেল থেকে তমুক শেলে না বলে তোমাকে বলবে যে এম শেল থেকে এল শেলে, অর্থাৎ 3 নাম্বার থেকে 2 নাম্বারে না বলে এইভাবে KLMN দিয়েও প্রশ্ন করতে পারে। এই কারণে এই বিষয়টা জানাটা জরুরি, KLMN শেল। আচ্ছা, এবার আসো, আমার প্রশ্ন হচ্ছে, তোমরা নিশ্চয়ই নোট করে নিয়েছো জিনিসটা, তো এটা মাথায় রাখবা যে কে শেল মানে কি, এন শেল মানে কি, এল শেল মানে কি, এগুলো প্রত্যেকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা ফাইন, এবার আসো একটু খেয়াল করো এই জিনিসটা। তো ইলেকট্রন যখন মানে লোয়ার শেল থেকে যখন হায়ার শেলে যায় তখন সেটা শোষণ বর্ণালী, আর শোষণ বর্ণালীটা আমাদের ফ্যাক্টর না, কিন্তু আমাদের ফ্যাক্টর হচ্ছে বিকিরণ বর্ণালী। কী ফ্যাক্টর বলো, বিকিরণ বর্ণালী। আবার বলছি, বিকিরণ বর্ণালী কখন উদ্ভব হয়, ইলেকট্রনকে যখন, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুটাকে, এটা কিন্তু হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন অনুরূপ পরমাণু, লোয়ার শেল থেকে যখন হায়ার শেলে যায় তখন কখন যায়, শক্তি শোষণ করে যায়। আর শক্তির উৎসকে যখন আমরা সরিয়ে নিই তখন কিন্তু ওই যে স্তরে গেছে সেখান থেকে আবার আগের স্তরে ফিরে আসতে পারে। অথবা এটা মনে রাখো, যেমন সিম্পলি তোমাকে আমি বললাম, যেমন এটাকে এই মানে একটা ইলেকট্রনকে আমি মনে করো 100 আমি দিলাম 100 ইলেকট্রোভোল্ট শক্তি দিলাম একটা ইলেকট্রন মনে করলাম আর কি। তো আমি শক্তিটা সরিয়ে নিয়েছি 50 ইলেকট্রোভোল্ট। তাহলে আমার শক্তিটা কতটুকু প্রেজেন্ট আছে, 50% আছে। তো তাহলে দেখো, তাই লোয়ার শেল থেকে সে যখন হায়ার শেলে যাবে তখন সে এখন এখান থেকে গেল, যাওয়ার পর সে ফিরে আসার সময় কি সম্পূর্ণ আগের জায়গায় ফিরে আসবে না, সে আগের জায়গায় ফিরে আসবে না, যতটুকু তার থেকে সরিয়ে নেওয়া হয়েছে সে সেই জায়গাতেই ফিরে আসবে, এটা কিন্তু মাথায় রাখবা। তো তাহলে মানে তুমি প্রশ্ন করতে পারো যে যখন শক্তিটা যখন আমি সরিয়ে নিই তাহলে কি আমার আগের স্তরে ফিরে আসবে না যে কোনো স্তরে ফিরে আসবে, তাহলে শক্তিটা যে পরিমাণ সরিয়ে নিবা ওই অনুসারে কিন্তু বিভিন্ন স্তরে আসতে পারে ইলেকট্রনটা। তো আসার সময় সে বর্ণালী দেখায়, এই বর্ণালীগুলোর নাম হচ্ছে বিভিন্ন সিরিজ বলা হয়, বর্ণালী সিরিজ বলা হয়। এই সিরিজগুলো আমরা একটু কষ্ট করে জানবো এবং বুঝবো, সেগুলোকে আমি মনে রাখার জন্য, আমি একটু করে মনে রাখার জন্য এটা বলে রাখি, তাহলে তোমাদের জন্য সহজ মনে হবে। এরপর আমি বর্ণনাটা করব। লাল বেনারসি পরে বৌমা পালালো হায়, আমি একটু লিখে দিচ্ছি, দেখো লাল বেনারসি পরে, দেখো লাল বেনারসি পরে, লাল আমি লিখবো বেনারসি, বেনারসি শাড়ি চিনো, লাল বেনারসি, অর্থাৎ যে লাল লাল নীল, আমি একটু বিভিন্ন কালার দিয়ে লিখি তাহলে বেনারসির মতোই মনে হবে তোমাদের কাছে, একটু বিভিন্ন কালার দিয়ে লিখি তাহলে বাসটা আরেকটা কালার দিয়ে দিই বেনারসি। তাহলে বেনারসিটা একটু বিভিন্ন রং চং টাইপসের, আমার মতো এরকম কালো না, মানে বিভিন্ন স্টাইলের বেনারসি পরে, লাল বেনারসি পরে বৌমা, আমি যদি বলি বৌমা তো একটু
এই যে বৌমা চিনো তো, মানে হচ্ছে বউ আর কি, বৌমা পালালো, এই যে আমি যদি বলি পালালো হায়, পালালো পালালো হায়, তাহলে লাল মানে হচ্ছে লাইমেন সিরিজ, আমি বলতে পারি এই যে লাল মানে হচ্ছে লাইমেন সিরিজ, লাইমেন সিরিজ। তো আমরা বর্ণনা করব জিনিসগুলো, এখন দেখব। বেনারসি মানে হচ্ছে তাহলে বেনারসি, তাহলে লাল বেনারসি, তাহলে হচ্ছে লাইমেন বামার, এই যে বামার সিরিজ, বামার সিরিজ। তো তাহলে দেখো পরে মানে হচ্ছে প্যাশ্চেন, পরে মানে হচ্ছে প্যাশ্চেন, প্যাশ্চেন সিরিজ মনে রাখার জন্য আর কি। তাহলে এবার বৌমা মানে হচ্ছে ব্রাকেট সিরিজ, ব্রাকেট সিরিজ। পালালো, পালালো মানে হচ্ছে যে ফুন সিরিজ, ফুন সিরিজ। তারপর হাই মানে হচ্ছে হামপ্রিস সিরিজ, হাই মানে হচ্ছে হামপ্রিস, হামফ্রিজ সিরিজ। তাহলে দেখো এই সিরিজগুলো, তো তাহলে দেখো কয়টা সিরিজ আছে এখানে হাইড্রোজেন বর্ণালীতে, 6টা সিরিজ আছে, মানে এখনো পর্যন্ত আবিষ্কৃত সিরিজ হচ্ছে কয়টা, 6টা সিরিজ মনে রাখো। এগুলোকে আমি মনে রাখতে পারি কিভাবে, লাল বেনারসি পরে বৌমা পালালো হায়, তার মানে লাইমেন সিরিজ, বামা সিরিজ, প্যাশন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, পুন সিরিজ, হামফ্রিজ সিরিজ মনে রাখার জন্য। তাহলে দেখো এগুলো কাকে বলা হয়, এগুলো একটু নোট করে ফেলো যে সহজ হয়। তাহলে এটা মনে রাখার উপায় কি, লাল বেনারসি পরে বৌমা পালালো হয়, মানে মনে রাখতে পারো তুমি সহজভাবে। তো তাহলে দেখো ইলেকট্রন যখন যে কোনো স্তর থেকে, যেই কোনো স্তর থেকে প্রথম স্তরে যদি আসে, তাহলে দেখো যেই কোনো স্তর থেকে, যেই কোনো স্তর থেকে যদি প্রথম স্তরে আসে, এই যে প্রথম স্তরে আসে, তাহলে এখানে এই স্তরে আসলো, দেখো তাহলে এইখান থেকে এরপরে এখান থেকে এই স্তরে আসলো, তাহলে এখান থেকে এই স্তরে আসলো, এখান থেকে এই স্তরে আসলো, এখান থেকে এই স্তরে আসলো। যেই কোনো স্তর থেকে যদি প্রথম স্তরে আসে, তখন যে সিরিজ তার নাম কি সিরিজ, তার নাম কি সিরিজ, লাইমেন সিরিজ। তার নাম হচ্ছে কি সিরিজ, আবার বলো, তার নাম হচ্ছে লাইমেন সিরিজ। এখানে আমি বলতে পারি এটার নাম হচ্ছে লাইমেন সিরিজ, লাইমেন সিরিজ। তো তোমরা এটা নিশ্চয়ই তুলে ফেলেছো, নোট করে ফেলেছো এই জিনিসটা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু আমি এখানে লিখবো, এটা মুছে ফেলবো এখন, তাহলে লাল বেনারসি পরে বৌমা পালালো হয়, এটা একটু লিখে ফেলো যাতে করে মনে থাকে। তো তাহলে আমি এটা মুছে দিচ্ছি, কারণ আমি এখানে লিখবো যাতে সহজ হয়ে যায়। তো তাহলে দেখো আমি এটা মুছে দিচ্ছি, রাইট। তো তাহলে দেখো এই লাইমেন সিরিজ যে কোনো স্তর থেকে, যে কোনো স্তরে আসা, এটাকে লাইমেন সিরিজ বলো। এখন আমি কিছুক্ষণ পরে আমি এই সিরিজ থেকে কিভাবে অঙ্ক করতে হয় সেটার জন্য একটা সূত্র বলবো। আমি আগে বলে ফেলি কোনটা লাইমেন সিরিজ, কোনটা বামা সিরিজ। এখন আসো যে কোনো স্তর থেকে, এবার আসো যে কোনো স্তর থেকে যদি দ্বিতীয় স্তরে আসে, দেখো যে চিহ্নটা এদিকে হবে, যে এদিক থেকে আসতেছে, তাহলে যে কোনো স্তর থেকে যদি দ্বিতীয় স্তরে আসে, এই যে দ্বিতীয় স্তরে আসে, এই যে দ্বিতীয় স্তরে আসে, তখন এর নাম হচ্ছে বামার সিরিজ, এর নাম হচ্ছে বামার সিরিজ, বামার সিরিজ। তাহলে ইলেকট্রন যে কোনো স্তর থেকে, মানে এই স্তর থেকে, যদি এই স্তর থেকেও আসে, তখন যে বর্ণালীটা দেখে বামার সিরিজ। এই স্তর থেকেও আসতে পারে, এই স্তর থেকেও আসতে পারে, এই স্তর থেকেও আসতে, তবে শর্ত হচ্ছে তাদের কোন জায়গায় আসবে সেটা কনস্ট্যান্ট, কিন্তু কোথা থেকে আসবে সেটা কনস্ট্যান্ট না। আবার বলছি, কোন জায়গায় আসবে সেটা কনস্ট্যান্ট, বাট কোথা থেকে আসবে সেটা কনস্ট্যান্ট না, সেটা যে কোনো জায়গা থেকে আসতে পারে। তাহলে যে কোনো জায়গা থেকে, তাহলে এন এর মান এখানে, তাহলে এই আসা যে টুটা হচ্ছে 2, এন এর মানটা 2, অর্থাৎ এল ছেলে আসবে। তাহলে এল ছেলে আসলেই আমরা মনে করবো সেটা কি সিরিজ, বামার সিরিজ। কি সিরিজ আবার বলো, বামার সিরিজ। আচ্ছা এবার আসো যে কোনো স্তর থেকে যদি তৃতীয় শক্তি স্তরে আসে, আবার বলো যে কোনো স্তর থেকে যদি তৃতীয় শক্তি স্তরে আসে, যে কোনো স্তর থেকে যদি তৃতীয় শক্তি স্তরে আসে, তৃতীয় স্তরে আসে, এই যে তৃতীয় শক্তির স্তরে আসে, তখন যে সিরিজের উদ্ভব হয় বা যে তরঙ্গ দৈর্ঘ্যের উদ্ভব হয়, তখন খেয়াল করো আমি আরেকটা জিনিস বলে রাখি, এই যে সিরিজগুলো দেখাবে এগুলো তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু একটা নির্দিষ্ট সীমা আছে, তরঙ্গ দৈর্ঘ্যের নির্দিষ্ট কি আছে, সীমা আছে। তার মানে ল্যামডার একটা নির্দিষ্ট মান আছে, ল্যামডার একটা নির্দিষ্ট মান আছে। আমরা মানগুলো সম্পর্কে জানবো, এই ল্যামডার মানগুলো আরেকটু পরে জানবো, আগে আমি সিরিজটা ক্লিয়ার করি, তারপর আমি মানগুলো নিয়ে আলোচনা করব, সহজ যাতে মনে হয়। তো তাহলে দেখো যে কোনো স্তর থেকে যদি কোথায় ফিরে আসে, এম শেলে ফিরে আসে, তখন সেটাকে বলা হয় প্যাশ্চেন সিরিজ, এটাকে বলা হয় প্যাশ্চেন সিরিজ, প্যাশ্চেন সিরিজ বলা হয়। তাহলে ইলেকট্রন যখন, এবার আসো যে কোনো স্তর থেকে যদি কোন স্তরে ফিরে আসে, দেখো ইলেকট্রন যখন যে কোনো স্তর থেকে চতুর্থ স্তরে যদি ফিরে আসে, তখন এই যে আমি এটাকে এরকম করে লিখলাম, এই যে এ স্তরে ফিরে আসে, তখন দেখো এখানে যদি ফিরে আসে, তখন এই সিরিজে লাল বেনারসি পরে, তাহলে প্যাশ্চেন সিরিজ, লাল বেনারসি পরে বৌমা, তাহলে হচ্ছে ব্রাকেট সিরিজ। তাহলে এটার নাম কী হবে, ব্রাকেট সিরিজ। আমি একটু এইভাবে লিখছি, এখানে এটাকে একটু এই পাশে দিয়ে লিখি, এটার নাম হচ্ছে ব্রাকেট সিরিজ, ব্রাকেট সিরিজ। তাহলে দেখো যে কোনো স্তর থেকে যদি কোনো স্তরে আসে, এন শেলে ফিরে আসে বা
চতুর্থ শেলে যদি ফিরে আসে ইলেকট্রনটা, তখন যে বর্ণালী উদ্ভব হয় সেই বর্ণালীর যে সিরিজগুলো সেগুলোকে কি বলা হয়, ব্রাকেট সিরিজ বলা হয়। ঠিক আছে কিনা? আচ্ছা, এবার আসো, যে কোনো স্তর থেকে যদি পঞ্চম শেলে ফিরে আসে, আমি একটু এখানে লিখতেছি, যে কোনো স্তর থেকে যদি পঞ্চম স্তরে ফিরে আসে, আমি একটু অন্য কালে দিয়ে লিখি, যে কোনো স্তর থেকে যদি পঞ্চম স্তরে আসে, তখন এর নাম কি সিরিজ বলো তো? লাল বেনারসি পরে বৌমা পালালো, তাহলে কি সিরিজ? ফুন সিরিজ। তাহলে এটার নাম হচ্ছে ফুন সিরিজ। এই যে ফুন সিরিজ, খেয়াল করো। আর যে কোনো স্তর থেকে যদি কোথায় আসে, এই যে ষষ্ঠ সালে যদি আসে, যে কোনো স্তর থেকে যদি ষষ্ঠ সালে আসে, যে এখানে আসে, এই ষষ্ঠ সালে আসে, বা আবার হায়ার সেল থেকেও আসতে পারে। তাহলে আমি দেখালাম যে হায়ার সেল থেকেও আসতে পারে, মানে ষষ্ঠ স্তরে। তার মানে স্তরগুলো বললাম না, যে কোনো স্তর থেকে। সে যদি তোমার পরীক্ষায় দিয়ে অনেক সময় অষ্টম স্তর থেকে, অষ্টম স্তর যদিও বা বাস্তবে সম্ভব না, কিন্তু যদি ম্যাথমেটিক্যালি দিয়ে তাহলে অষ্টম লিখবে, অসুবিধা তো নাই। বাট জিনিসটা নিয়ে এখনও গবেষণা চলতেছে, এটা মাথায় রাখবা। তো তখন এটার মান হবে, এটাকে বলা হয় হামফ্রিস সিরিজ। এই যে হামফ্রিস সিরিজ বলা হয়, রাইট। তো সিরিজগুলো জেনে গেলাম আমরা, যে লাইম্যান সিরিজ কাকে বলে জানলাম। তাহলে ইলেকট্রন যখন যে কোনো স্তর থেকে যখন প্রথম স্তরে ফিরে আসে, তখন তাকে লাইম্যান সিরিজ বলা হয়। যে কোনো স্তর থেকে দ্বিতীয় স্তরে যদি ফিরে আসে, তাকে বলা হয় বামার। যে কোনো স্তর থেকে তৃতীয় স্তরে যদি ফিরে আসে, তাকে বলা হয় প্যাশ্চেন। যে কোনো স্তর থেকে যদি চতুর্থ স্তরে ফিরে আসে, তখন তাকে বলা হয় ব্রাকেট। যে কোনো স্তর থেকে যদি পঞ্চম স্তরে ফিরে আসে, তখন তাকে ফুন সিরিজ বলা হয়। আর যে কোনো স্তর থেকে যদি কোনো স্তরে ফিরে আসে, ষষ্ঠ স্তর, হামফ্রিস সিরিজটা অনেক বইতে নাই, এটা মাথায় রাখবা। তো এটাকে দেখো, আমি একটা সুন্দর চিত্র দিয়ে এখানে দিয়েছিলাম। চিত্রটা দেখো এইভাবে, এখানে একটা সুন্দর চিত্র আছে, দেখতে পাচ্ছ যে হামফ্রিস সিরিজ। এই দেখো, এই যে লাইম্যান, প্রথম হচ্ছে বামার সিরিজ, এই লাইম্যান সিরিজ, তারপর হচ্ছে বামার সিরিজ, প্যাশ্চেন সিরিজ, ব্রাকেট সিরিজ, তারপর হচ্ছে এই যে ফুন সিরিজ। হামফ্রিস সিরিজ এখানে নাই, দেখো কত সুন্দর করে এখানে দেওয়া আছে, এটা দেওয়া আছে, আমরা দেখলাম আর কি জিনিস। তো আমি যেহেতু ওখানে লিখেছি, ওখানে আমি একটু লিখতেছি যাতে করে সহজ হয়। তো তাহলে এবার আসো আমরা একটু দেখি, এবার আমরা যে জিনিসটা জানবো অঙ্ক করার জন্য, এই জিনিসগুলো জানার জন্য আমরা একটা সূত্র জানবো। সূত্রগুলো কিভাবে আসছে সেটা আমি তোমাদেরকে পরে বলবো, তার আগে একটা মজার জিনিস সেটা আমাদেরকে জানতেই হবে। দেখো খেয়াল করো, সূত্রগুলো খেয়াল করবো, খেয়াল করো। সেটা হচ্ছে যে নিউ বার ইজ ইকুয়াল টু RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এই সূত্র দিয়ে এই অঙ্কগুলো করা হয়। এই যে এখানে যে অঙ্কগুলো করছি, এই অঙ্কগুলো, এগুলো প্রতিটা অঙ্ক করা হয়। তো তাহলে এই n1টা তাহলে কি বলতো, এই n1টা, এখানে যে n1টা, এই n1টা হচ্ছে 2, মানে যে স্তরে আসে, 2 প্রতি, মানে যে স্তরে আসে। আর n2টা ফ্রম, FROM, মানে যে স্তর থেকে আসে। তো তাহলে এটাকে বলতে পারি ফাইনাল। অনেক সময় এটাকে n1 না দিয়ে nf দে, আর এটাকে n2 না দে, n ইনিশিয়াল দে, ni। nf মানে হচ্ছে ফাইনাল, মানে কোন স্তরে আসে, আর ni মানে হচ্ছে ইনিশিয়াল, কোন স্তরে ছিল। আচ্ছা, এবার আমি একটা জিনিস বলে রাখি, খেয়াল করো, জিনিসগুলো জানা দরকার। এই RH এর মানটা তোমরা জানতে চেয়েছিলে, RH এর মানটা কোথা থেকে আসে। এই RH-টাকে বলা হয় রিডবার্গ ধ্রুবক, এটাকে বলা হয় রিডবার্গ। এই RH, এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক, এই যে রিডবার্গ ধ্রুবক। তাহলে দেখো এখানে নিউ বার মানে হচ্ছে 1/λ, তাহলে আমি এটাকে লিখতে পারি, এই যে 1/λও লিখতে পারি, 1/λ ইজ ইকুয়াল টু, তার মানে সূত্রটাকে এটা 1/λ ইজ ইকুয়াল RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার দিতে পারি, এভাবেও দিতে পারি। এখন আমার প্রশ্ন হচ্ছে এই সূত্রটা কোথা থেকে এসেছে, রাইট? তো আজকে সময় কম, না হলে দেখিয়ে দিতাম। আমি একটু বলে রাখি, আমরা মনে আছে কিনা তোমাদের যে del E ইজ ইকুয়াল টু, এই যে E2 মাইনাস E1 পড়েছিলাম মনে আছে। এই সূত্রটাকে RH এর মানটাও বের করা যায় বা প্রমাণ করা যায়। এই সূত্র থেকে এই জিনিসটা প্রমাণ করা যায়। তো আমরা কখনো, এটা যেহেতু আমাদের জন্য তত বেশি গুরুত্বপূর্ণ না, আজকে আমি প্রমাণটা তোমাদেরকে দেখাবো না, নেক্সট কোনো এক সময় আমি এটার কি দেখাবো, প্রমাণ দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো এটা নিয়ে টেনশন করার দরকার নেই। এই জিনিসটা কীভাবে এসেছে, এটা আমার শিটের মধ্যে প্রমাণটা দেওয়া থাকবে, কিন্তু আজকে সময় নয় বিধে যেহেতু আমার প্রমাণটা লাগবে না, সেই কারণে এটা আমি দেখাচ্ছি না, শুধু সূত্রটা মাথায় রাখবো, ঠিক আছে? তো আমার শিটের মধ্যে প্রমাণটা দেওয়া থাকবে, কোনো টেনশন করার দরকার নেই, তারপরেও আমি দেখাবো তোমাদেরকে ইনশাল্লাহ। তো তাহলে আসো এবার আমরা, যদি আমি এর প্রমাণটা দেখাতে যাই আমার পড়াটা আরও লম্বা হয়ে যাবে, এই কারণে জিনিসটা এত বেশি হবে না, ঠিক আছে? এটা মাথায় রাখবা। তো তাহলে দেখো যে 1/λ ইজ ইকুয়াল টু, এই যে নিউ বার RH 1/n1 স্কোয়ার 1/n2 স্কোয়ার, তাহলে n1 মানে হচ্ছে 2। তো তাহলে এবার আসো আমরা এখান থেকে আসি, এই জিনিসগুলো খেয়াল করব। তাহলে এখানে আমাকে বলো যে
আচ্ছা, রিডবার ধ্রুবকের ব্যাপারটা একটু ক্লিয়ার করে ফেলি। এই রিডবার ধ্রুবক ওই যে ক্যালকুলেশনগুলো মান আছে, এটার পরীক্ষালব্ধ একটা মান আছে। আবার বলো কি আছে বলো তো, পরীক্ষালব্ধ একটা মান আছে। আবার বলছে এটা কি মান আছে, পরীক্ষালব্ধ একটা মান আছে। এই রিডবার্গের পরীক্ষালব্ধ মানের মান হচ্ছে যে 109678, 109678। আর বলো কত, 109678 পার সেন্টিমিটার। এই রিডবার ধ্রুবকের মানটা, এটা কণ্ঠস্থ, ঠোঁটস্থ, মুখস্থ, ফ্যাটস্থ, অন্তস্থ করে ফেলতে হবে। কণ্ঠস্থ, ঠোঁটস্থ, মুখস্থ, ফ্যাটস্থ, অন্তস্থ করতে হবে। কি করতে হবে, যে RH ইজ ইকুয়াল টু রিডবার ধ্রুবক, এই রিডবার ধ্রুবকের মান হচ্ছে 109678 পার সেন্টিমিটার। কিপ আপ মাইন্ড, এবার মাথায় আসো। এটা তো তাহলে সিজিএস একক, পার সেন্টিমিটার সিজিএস একক না। যদি RH এর মানটা যদি এখানে যদি পার সেন্টিমিটার এককে বসাও, তাহলে ল্যামডার মানটা সেন্টিমিটারে বের হবে। ল্যামডার মানটা কিসে বের হবে, মানে এটার মানটা যদি এই জায়গাতে সেন্টিমিটার এককে বসাও, তাহলে এই ল্যামডার মানটা, এই যে ল্যামডা 1/λ, ল্যামডার মানটা সেন্টিমিটারে বের হবে। তো তাহলে এটার মানটা যদি আরেকটা মান আছে, এটার মানটা 10967800 পার মিটার। তো তাহলে এই মানটা যদি তুমি বসাও, তাহলে এই ল্যামডার মানটা আসবে কত, পার মিটার যদি বসাও এখানে, ল্যামডার মানটা আসবে মিটার এককে আসবে। সো অঙ্কের প্রয়োজনে তুমি এটার মানটা কি এটা বসাবা না এটা বসাবা, তুমি দেখবা। তাহলে এই মানগুলোকে তুমি চাইলে ন্যানোমিটার আকারে, সেন্টিমিটার আকারে, মিলিমিটার আকারে অনেকভাবে প্রকাশ করতে পারবা, ঠিক আছে, তো যাতে তোমার জন্য বিষয়টা সুবিধা হয়। তো এইগুলো যদি তুমি বুঝো, তাহলে তোমার জন্য বিষয়টা সহজ হয়। এখানে মনে করো ডাবল জিরোটা কীভাবে আসে সেটাও আমি একটু দেখাই দিচ্ছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি একটু দেখাই দিচ্ছি, দেখো খেয়াল করো। এটার মান হচ্ছে, এটা মানে আমি এটা লিখতে পারি 109678, আর নিচে হচ্ছে 1 সেন্টিমিটার, অর্থাৎ প্রতি সেন্টিমিটার উৎপন্ন কম্পন সংখ্যা। তো তাহলে এখন যদি প্রতি সেন্টিমিটার উৎপন্ন কম্পন সংখ্যা দিয়ে এতটা হয়, প্রতি মিটারে উৎপন্ন কম্পন সংখ্যার মান আরও বাড়বে। তো তাহলে মিটারকে সেন্টিমিটারে নিয়ে যাও, তো তাহলে এখানে বিষয়টা এইভাবে করো। তাহলে এখানে সেন্টিমিটার থেকে যদি মিটারে নিয়ে যেতে হয়, তাহলে 1 এখানে হচ্ছে 100 দ্বারা ভাগ হবে, এখানে হবে মিটার, তাহলে উপরে 109678। তো তাহলে ক্যালকুলেশন করলে 109678 0 হয়ে পার মিটার হবে, রাইট। সো এটা একটু মাথায় রাখবে, এগুলো বেসিক জিনিস, সেগুলো বুঝতে হবে, ঠিক আছে। তো তাহলে এই মানগুলো, এই মানটা তোমরা একদম মুখস্থ করে রাখবা, যাতে করে যে মানটা, এই যে অনেক ক্ষেত্রে বইতে আর দেওয়া থাকে, এটা RH থাকে, মানে রিডবার, আরটা তোমার উপরে থাকবে আর Hটা সাব আকারে থাকবে, মানে নিচে থাকবে, মানে রিডবার ধ্রুবক বলা হয় এটাকে। কি বলা হয়, রিডবার ধ্রুবক বলা হয় এটাকে। আবার বলতে কি বলা হয়, রিডবার ধ্রুবক বলা হয়। আচ্ছা ফাইন, এবার আমরা একটু জিনিস খেয়াল করবো। দেখো খেয়াল করো, এই মানটা আমরা জানলাম, জানার পরে দেখো এখানে দেখো, এবার আমরা অ্যাপ্লাই করবো। দেখো এখানে দেখো, তাহলে লাইম্যান সিরিজে তাহলে এই n1 এর মান অলওয়েজ কত হবে, 1। চোখ বন্ধ করে n1 এর মান 1 হবে। তাহলে n2 এর মান কত হবে, এই n2 এর মান কত হবে, এই n2 এর মান কত হবে, n2 এর মান হবে যে কত, 2 3 4 5 6 ডট 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 ডট। ঠিক সেমভাবে এখানে n1 এর মান কত হবে, যে n1 এর মান যে স্তরে আসছে, তাহলে 2 হবে। আর n2 এর মান কত হবে, হবে তোমার 3 4 5 6 7 ডট ডট ডট। আচ্ছা, এবার এখানে n1 এর মান কত হবে, এই n1 এর মান কত হবে, এখানে n1 এর মান হবে 3, আর n2 এর মান কত হবে, n2 এর মান হচ্ছে 4 5 6 7 ডট ডট ডট। তাহলে ব্র্যাকেট সিরিজে n1 এর মান কত হবে, এখানে n1 এর মান, এই n1 এর মান হবে এখানে কত, যে 4 4, আর n2 এর মান হবে 5 6 7 ডট 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 ডট। তাহলে এখানে n1 এর মান কত হবে, এখানে n1 এর মান হবে 4, এই জায়গাতে n1 এর মান হবে 4, আর n2 এর মান কত হবে, n2 এর মান হচ্ছে 5 6 ডট 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 ডট। তাহলে আবার যত দিতে পারো। আর এখানে n1 এর মান কত হবে, এই জায়গাতে n1 এর মান কত হবে, এখানে n1 এর মান হবে কত হবে, এখানে 4 সরি এখানে 5 হবে, এখানে 5, আর এখানে হবে 6 7 ডট। তাহলে এখানে n1 এর মান 6 হবে, আর n2 এর মান হবে কত, 7 8 ডট ডট ডট, যা থাকে 8, মানে যত হাইয়েস্ট লেভেল থেকে আসে। এবার একটা ট্রিক্স আছে যেটা খুবই সহজ, মানে এখন তোমাকে যদি বলা হয় কোন স্তর থেকে কোন স্তরে গেছে, তাহলে এই n1 এর মান আর n2 এর মান নির্দিষ্ট বের করে তুমি ল্যামডার মানটা বের করতে পারবা। কার মান বের করতে পারবা, ল্যামডার মানটা বের করতে পারবা। এবার আমাকে যদি প্রশ্ন করা হয় যে বামা সিরিজের জন্য তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, বা কোন স্তরে তরঙ্গ বা আলোর বর্ণালী রূপ কে রূপ হবে, আমি মুখস্থ বলে দিতে পারবো। সেই টিক্সটাই তোমাকে আমি শেখাচ্ছি। দেখো খেয়াল করো, যদি n1 এর মান 1 হয়, তুমি যদি এই সূত্রটা ক্যালকুলেশন করো, কোন সূত্রটা, এই সূত্রটা যদি ক্যালকুলেশন করো, n1 1 বসাবা, আর এখানে এই মানটা বসিয়ে যদি ক্যালকুলেশন করো, ল্যামডার মানটা যে তরঙ্গ, মানে এক একটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা এক একটা মানে অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য এক এক রকম। তো তাহলে অঞ্চল ভেদে তরঙ্গ দৈর্ঘ্য এক এক রকম। তাহলে আমরা যদি ল্যামডার মান যদি 1 হয়, আবার বলছি ল্যামডার মান যদি 1 হয়, তখন সেটা হচ্ছে ইউবি অঞ্চল। তাহলে এই অঞ্চলটা ইউবি অঞ্চল, তাহলে ইউবি অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে,
এটা পরীক্ষালব্ধ ফল কিন্তু বলে দিচ্ছি। তাহলে এই ল্যামডার মানটা, তাহলে ইউবি অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কত? ইউবি অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা হচ্ছে ল্যামডার মানটা ইউবি অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য, এটা একটু মুখস্থ রাখতে হবে। আমরা তরঙ্গ দৈর্ঘ্যে যখন বিভিন্ন সূত্র শিখাবো আগামী ক্লাসে আমি মুখস্থ করে দেবো, আমি শুধু জাস্ট একটু মনে রাখার জন্য এখন পড়াচ্ছি। সেই তরঙ্গ দৈর্ঘ্যটা একটু মনে রাখবা, 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার পর্যন্ত। এটাকে আল্ট্রাভায়োলেট রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি বা কি বলে অতিবেগুনি অঞ্চল বলে। কি বলে বলো তো? অতিবেগুনি অঞ্চল। এটাকে আল্ট্রাভায়োলেট বা বেগুনি বলা হয়। আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি বলে। আল্ট্রাভায়োলেট, ইউভি মানে আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি বলা হয়। অতিবেগুনি অঞ্চল। তো তাহলে এখন দেখো, পরীক্ষা যদি প্রশ্ন আসে যে লাইমেন সিরিজের তরঙ্গ দৈর্ঘ্য কত, বা লাইমেন সিরিজটা কোন অঞ্চলে, চোখ বন্ধ করে ক্যালকুলেশন করে তুমি এটা মানটা বের করাচ্ছে, ডাইরেক্ট এখানে তুমি কি বলে দিতে পারবা, এখান থেকে এত ন্যানোমিটারের মধ্যেই কিন্তু কি হবে, মানে তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা হবে। তো সেটা মনে রাখিয়ে দিতে পারবা। আচ্ছা, এবার আসো, যদি n2 মান যদি 2 হয়, তখন যে ল্যামডাটার মান হবে সেটা তখন দৃশ্যমান অঞ্চল হবে। তাহলে এই ল্যামডার মানটা এখানে ল্যামডার মানটা দৃশ্যমান অঞ্চল হবে। ল্যামডার মানটা দৃশ্যমান অঞ্চল হবে, যে ল্যামডার মানটা দৃশ্যমান অঞ্চলে, যে দৃশ্যমান আলো বা দৃশ্যমান দৃশ্যমান অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য। তো তাহলে দৃশ্যমান অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য কত? দৃশ্যমান অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত। তাহলে এই মানটা মনে রাখবা। তো এই জিনিসগুলো আমি যখন সামনাসামনি তোমরা থাকতা, তাহলে আমি একদম সামনে মুখস্থ করাতাম। তো আমি নেক্সট ক্লাসে এগুলো পড়াবো ইনশাল্লাহ, একদম এগুলো থেকে বেনিয়া সহকলা, মানে কোন আলো তরঙ্গ দৈর্ঘ্য, লাইমেন সিরিজ তাই বামা সিরিজের জন্য মানে তরঙ্গ দৈর্ঘ্যটা ল্যামডার মানটা কোন আলো হবে সেটা তুমি এখান থেকে বের করতে পারবা। যে 380 থেকে 424 পর্যন্ত হচ্ছে তোমার কি বেগুনি, তো বেনিয়া সহকলা, এভাবে প্রত্যেকটা অঞ্চলগুলো আলাদা ভাগ আছে। এগুলো আমি একদম জায়গায় দাঁড়িয়ে মুখস্থ করাবো, এগুলো নিয়ে টেনশন করতে হবে না। তো তাহলে এবার আসো, এখানে বাকি যেগুলো আছে, বাকি এখানে যা পাইলা এগুলোকে সবগুলোকে বলা হয় কি বলতো? অবলোহিত। এগুলা এই ল্যামডার মান 3 থেকে বাকি যেগুলো পাওয়া যাবে, এই যে এটার জন্য অবলোহিত, এটাও অবলোহিত, এটা অবলোহিত। তার মানে এই অঞ্চলে ল্যামডার মানটা অবলোহিত পাওয়া যাবে। তাহলে এটাও অবলোহিত। তাহলে আমি একটু করে লিখি, তাহলে বুঝবো অন্য কালার দিয়ে। তাহলে এটাও অবলোহিত, আবার এই বাকি এই দুইটা এগুলো অবলোহিত, তার মানে এগুলো সব অবলোহিত। তাহলে অবলোহিত অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কত সেটা আমাদের একটু জানতে হবে। তো তাহলে রেঞ্জ হচ্ছে যে 780 থেকে 10 লক্ষ ন্যানোমিটার পর্যন্ত। কত বলো তো? অবলোহিত অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যের যে সীমাটা আছে সেটা একটু লিখে দিচ্ছি, তোমরা পাশে নোট করে লিখবা, বা এখানে নোট করে লিখবা। অবলোহিত অঞ্চলে, যে অবলোহিত অঞ্চলের সীমা হচ্ছে 780 থেকে 10 লাখ অর্থাৎ 10 লাখ ন্যানোমিটার। তাহলে আমি এখানে লিখতে পারি 10 লাখ 1 শতক হাজার অযুত লক্ষ 01 ন্যানোমিটার। তার মানে এটা হচ্ছে অবলোহিত, বিশাল অবলোহিত অঞ্চলের সীমাটা কিন্তু অনেক বড়, 780 ন্যানোমিটার থেকে 10 লক্ষ ন্যানোমিটার পর্যন্ত। এই অবলোহিত অঞ্চলকে আবার 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিয়ার আয়ার, মানে হচ্ছে নিকটবর্তী অবলোহিত। এটাকে আবার 3টা ভাগে ভাগ করা যায়। আমি ভাগগুলো আস্তে আস্তে বলতেছি, দেখো এটাকে 3টা ভাগে ভাগ করা যায়, ভাগগুলো একটু বলতেছি। একটা হচ্ছে আইআর অবলোহিত, আরেকটা শব্দ হচ্ছে আইআর মানে ইনফ্রারেড, ওখান থেকে আইআর আসছে, অবলোহিত ইনফ্রারেড। তো তাহলে এই 780 থেকে 10 লক্ষ ন্যানোমিটার, এটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এনআইআর, তো এনআইআর, আরেকটা হচ্ছে এফআইআর, একটা হচ্ছে এমআইআর মানে মিডল আইআর, এমআইআর, আর আরেকটা হচ্ছে এফআইআর। 3টা ভাগে ভাগ করা যায়। তাহলে এনআইআর যেটা, নিয়ার আইআর যেটা, সেটার রেঞ্জ হচ্ছে যে আমি একটু বলতেছি, দেখো 780 থেকে, তার মানে এই 780 থেকে 2500 ন্যানোমিটার। তো এখন বইতে কি লেখা আছে যে বইতে লেখা আছে, বইতে হাজারি স্যারের বইতে 127 পৃষ্ঠায় লেখা আছে, নিচে দিয়ে দেখবা যে এখানে লেখা আছে, বইতে লেখা আছে 0.780 মাইক্রোমিটার। তো এত মাইক্রোমিটার যে কথা, এত ন্যানোমিটার একই কথা। এত মাইক্রোমিটার থেকে 2.5 মাইক্রোমিটার দেওয়া আছে। মাইক্রোমিটার হাজারি স্যারের বইতে এরকম দেখবা, আমি উল্লেখ করতেছি বইয়ের পেজ নাম্বার, লেটেস্ট যে সংস্করণ, সেই সংস্করণে বইয়ের 127 পৃষ্ঠার নিচে দিয়ে দেখবা যে মাইক্রোমিটার এরকম 2.5 মাইক্রোমিটার। তাহলে ন্যানোমিটারকে মাইক্রোমিটারে নিয়ে যাও, অসুবিধা তো নাই, মাইক্রোমিটার নিয়ে যেতে পারবা তো ন্যানোমিটারকে, এটা নিয়ে তো টেনশন করার দরকার নাই। সো 780 ন্যানোমিটার যে কথা,
0.78 মাইক্রোমিটারও একই কথা, এটা মাথায় রাখবা। সো অনেক সময় কনফিউশন থাকে, এটা যাতে না হয় এই জিনিসগুলো। আমি সবগুলো যেহেতু ন্যানোমিটার এককে পড়াচ্ছি, এই কারণে একসাথে যাতে মনে থাকে এই কারণে আমি ন্যানোমিটার দিয়ে বলতেছি। তাহলে 2500, তো মিডল আয়ারের এটা রেঞ্জ হচ্ছে 2500 থেকে, এই যে 2500 থেকে 25,000 ন্যানোমিটার। তো তাহলে আর এই 25,000 থেকে ফার আয়ারের 25,000 থেকে 10 লাখ, আমি বলতে পারি 10 লাখ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, এখানে দিলাম 10 লক্ষ ন্যানোমিটার পর্যন্ত। তো তুমি সেটাকে মাইক্রোমিটার এককেও প্রকাশ করতে পারো, এটা তোমার ইচ্ছা, আমি বোঝার জন্য। তো তাহলে এবার আসো এই প্যাশ্চেন সিরিজের জন্য, কি সিরিজ? প্যাশ্চেন সিরিজের জন্য যে ল্যামডার মানটা যেটা পাওয়া যাবে, এই ল্যামডার মানটা হবে, আমি একটু লিখতেছি দেখো, এই ল্যামডার মানটা যেটা হবে সেটা হবে এনআইআর অঞ্চলে ক্যালকুলেশন করলে এনআইআর অঞ্চল, মানে এই রেঞ্জের মধ্যে ল্যামডার মানটা এই রেঞ্জের মধ্যে পাওয়া যাবে তরঙ্গ দৈর্ঘ্যটা। আচ্ছা ফাইন। তো তাহলে আর মাঝখানে যে ব্র্যাকেট সিরিজ এর ল্যামডার মানটা, এই ব্র্যাকেট সিরিজের যে ল্যামডার মানটা, সেই ল্যামডার মানটা, ব্র্যাকেট সিরিজের ল্যামডার মানটা, এটা কি অঞ্চলে পাওয়া যাবে? আমি আবার বলছি, ব্র্যাকেট সিরিজের ল্যামডার মানটা সেটা এমআইআর মানে মিডল আয়ার, মধ্যবর্তী আয়ার, মিডল আয়ার মাঝখানে ওই রেঞ্জের মধ্যে পাওয়া যাবে, এই রেঞ্জের মধ্যে পাওয়া যাবে। তাহলে আমি যে এতগুলো ট্রিক্স শিখালাম এগুলো কী জন্য? কারণ তোমরা যখন অবজেক্টিভে পরীক্ষা দিবা, ইনস্ট্যান্টলি তোমাকে বলতে হবে যে অমুকটা কত, তোমার এত ক্যালকুলেশন করার তো টাইম থাকবে না, ঠাস তুমি বলে দিতে পারবা, এটা বলছেন, হ্যাঁ এটা তো হবে এমআইআর। আর বাকি যে দুইটা, এই দুইটার এই অবলোহিত, বাকি যে দুইটা এই অবলোহিত, এটার ল্যামডার মানটা পাওয়া যাবে, এটার ল্যামডার মানটা, এই দুটোটার ল্যামডার মানটা পাওয়া যাবে, এই দুটোটার এই ল্যামডার মানটা হচ্ছে এফআইআর, এটাও এফআইআর অঞ্চলে মানে ল্যামডার মানটা। তাহলে এবার আমাকে বলো, তোমরা যদি একটা স্ক্রিনশট নিতে পারো তাহলে মনে হয় ভালো হয়। আমি একটু প্রথমে আলাদা করে দিচ্ছি, এগুলো একটু তোমরা খাতায় সুন্দরভাবে লিখবা, ঠিক আছে? এটা আগে স্ক্রিনশট নাও, মানে সহজভাবে এই ল্যামডার মানটা তোমরা আলাদা করে এঁকে সুন্দর করে রাখবা, মানে একটা পাতার মধ্যে সমস্ত পড়া হয়ে যাবে, ঠিক আছে কিনা? মানে প্রতিটা জিনিস এখানে চলে আসবে। তার লাইমেন সিরিজের জন্য সেটা কি রশ্মি? ইউবি বা আল্ট্রাভায়োলেট রশ্মি, ল্যামডার মানটা আল্ট্রাভায়োলেট। তারপরে দৃশ্যমান আলোর জন্য ল্যামডার মানটা, বামার সিরিজের জন্য ল্যামডার মানটা দৃশ্যমান আলো। তার মানে হচ্ছে কি, এটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং, যে বামার সিরিজের জন্যই কিন্তু তোমাকে, বামার সিরিজের মধ্যে আবার অনেকগুলো লাল, নীল, বেনিয়া, সহকলা, বেগুনি, আসমানি, হলুদ, লাল, সেটা কোন ধরনের আলো সেটা জিজ্ঞেস করবে। সো এটা তোমাকে একটু ডিটেলস জানতে হবে, কোনটা বামার সিরিজের এই বিষয়টা। তাহলে আমি একটু দেখাবো, আমি পুরো আলোচনাটা করি, বামার সিরিজের ব্যাপারটা বলবো। তাহলে বামার সিরিজ দৃশ্যমান আলো, তো দৃশ্যমান আলোর ভিতরে আবার কি আছে? লাল, কালো, সবুজ, হলুদ, অতি বেগুনি, বেনিয়া, বেগুনি, এগুলো আছে না সবগুলো। সো এইখানের জন্য আবার আলাদা আলাদা হিসাবগুলো তোমাকে করতে হবে। তার মানে কোনো একটা মানে সিরিজ যদি বামার হয় তাহলে সেখানে আলোর মানটা, আলো কোনটা হবে, কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে, বা কোন আলো বিকিরণ করবে যদি বলে, তাহলে সেক্ষেত্রে সে দৃশ্যমান আলো। তো দৃশ্যমান আলো বলে আবার স্পেসিফাই করতে হবে তোমাকে, সেটা কি লাল আলো, না বেগুনি আলো, না আসমানি আলো, নাকি তোমার নীল আলো, সেটা আবার তোমাকে স্পেসিফাই করতে হবে। তো সেটাও আমি তোমাকে মুখস্থ করাবো জিনিসগুলো। দেখো একটু অপেক্ষা করো, আমি জিনিসগুলো শেষ করে আসি। এবার আসো, আর বাকিগুলো হচ্ছে অবলোহিত, বাকি যেই সবগুলো সিরিজ হচ্ছে কি অবলোহিতকে আবার কয় ভাগ করা যায়? 3 ভাগে। এনআইআর, নিয়ার আয়ার রেঞ্জগুলো বলে দিলাম, মিডল আয়ার, আর একটা হচ্ছে ফার আয়ার। তাহলে নিয়ার আয়ার যেটা তার রেঞ্জ হচ্ছে কত? তার রেঞ্জ হচ্ছে 780 থেকে 2500 ন্যানোমিটার পর্যন্ত। আর যেটা মিডল আয়ার 2500 থেকে 25,000 ন্যানোমিটার পর্যন্ত। আর যেটা ফার আয়ার তার রেঞ্জ হচ্ছে 25,000 থেকে কত? 10 লক্ষ ন্যানোমিটার পর্যন্ত রেঞ্জ। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে, যেমন আমি যদি একটা প্রশ্ন করি, দেখো আমি একটা প্রশ্ন করলাম, যে বললাম যে তোমাকে আমি, দেখো আমি একটা কোয়েশ্চেন করলাম, দেখো শর্টকাট কীভাবে আনসার দিতে পারো। তোমাকে আমি বললাম যে দেখো আমি একটা কোয়েশ্চেন করলাম, এমশেল, এটা হচ্ছে যে মাঝখানে আমি এটাকে যদি প্লাস সাইন দিই, আচ্ছা এটা, তাহলে এমশেল কে, এটা কে শেল। তো বললাম যে এরকম একটা চিত্র দিলাম। তো আমি বললাম যে ল্যামডা ইজ ইকুয়াল টু হোয়াট, বা ল্যামডার মানটা কোন অঞ্চলে পড়বে। তো বলো কোন স্তর থেকে কোন স্তরে এসেছে? তৃতীয় থেকে প্রথম স্তরে এসেছে, রাইট? তৃতীয় থেকে কোন স্তরে এসেছে? প্রথম স্তরে। চোখ বন্ধ করে কোন আলো বলবা? ইউবি। কি বলো? ইউবি, আলট্রা ভায়োলেট। এবার আসো, এবার গত বছরে একটা কোশ্চেন আসছিল এরকম, যে বলছে যে মানে একটা স্তর থেকে অন্য স্তরে এসেছে, যেমন আমি দেখাচ্ছি, তোমরা দেখি পারো কিনা, আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি। তো এরকম একটা জিনিস দিয়েছে, আমি একটা দেখাচ্ছি, KLMN, এটা N। তো N থেকে এই স্তরে এসেছে, এরকম একটা কোশ্চেন দিয়ে বলেছে ল্যামডার মানটা কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয় নাকি অন্য কোনো কাজে ব্যবহৃত হয়। দেখো বলছে যে তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে তা কোন কাজে ব্যবহৃত হয়, বা কোন কাজে ব্যবহৃত হয় এটা প্রমাণ করতে বলছে।
তো সিম্পল যে অবলোহিত রশ্মি যেটা আছে তার ব্যবহারের মধ্যে একটা বিষয় আছে। অবলোহিত রশ্মি সাধারণত চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। কী ক্ষেত্রে? অবলোহিত চিকিৎসা ক্ষেত্রে অবলোহিত রশ্মির ব্যবহারটা বেশি। আবার বলছি, চিকিৎসা ক্ষেত্রে অবলোহিত রশ্মির ব্যবহারটা বেশি। সো এমনি এক কথায় তুমি বলতে পারবা যে যেহেতু এটা 3 নম্বর সেলে এসেছে তাহলে এটা কি অবলোহিত অঞ্চল। কি অঞ্চল? অবলোহিত অঞ্চল। তাহলে অবলোহিত অঞ্চল বললে সাথে সাথে এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? চিকিৎসা ক্ষেত্রে। তাহলে আনসারটা নিচে দিয়ে লিখতে হবে, ল্যামডার মান ব্যবহার করে বের করে তুমি বলবা যে এখানে এটা কি, এটা হচ্ছে অবলোহিত অঞ্চলের তরঙ্গদৈর্ঘ্য পাওয়া যায়, অবলোহিত অঞ্চলের রশ্মি পাওয়া যায়। তাহলে এটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখো পরীক্ষায় অনেক পেঁচানো কোশ্চেন আসতে পারে, তো এই জিনিসগুলো একটু ট্রিক্সগুলো একটু জেনে রাখলা, যে কোন আলো কোন তরঙ্গদৈর্ঘ্যের এই জিনিসগুলো জেনে রাখলাম। এবার আসো আমি আরেকটা মজার জিনিস তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যাতে করে সহজ হয়। দেখো খেয়াল করো, আমি এটাই দেখলাম উদ্দীপকটা, এটা মুছে দিচ্ছি আমি। উদ্দীপকটা এটাই থাকলো, মনে করো উদ্দীপকটা এটাই থাকলো, রাইট? এই উদ্দীপকটাই থাকলো। তো এখন আমাকে বলো, আমি বললাম আমি শুধু একটা ইনফরমেশান দিলাম, দেখো আমি একটা ইনফরমেশান দিচ্ছি, আর কোনো ইনফরমেশান দেবো না। আমি বললাম যে এরকম করে একটা ইনফরমেশান দিলাম, এই শুধু এরকম একটা ইনফরমেশান দিলাম, আর কিচ্ছু দিলাম না। তো তাহলে এটা এল শ্যাল, এটা এম শ্যাল, এন শ্যাল থেকে এল শ্যালে এসেছে। তো বললাম যে আমি এখানে বললাম যে শক্তি কি পরিমাণ শক্তি, ডেলিন মানটা বের করতে বললাম, ডেলিন মানটা বের করতে বললাম। ডেলি ইজ ইকুয়াল টু হোয়াট? তার মানে বিকিরিত রশ্মি বা বিকিরিত আলো বা বিকিরিত যে মানে শক্তি আছে সেই শক্তির মান বের করতে বললাম, শক্তির মান বের করতে বললাম, বিকিরিত শক্তির মান বের করতে বললাম। কিপ অফ মাইন্ড। তাহলে তোমার জন্য বিষয়টা খেয়াল করো। আল্লাহ এখানে তো কিচ্ছু দেওয়া নাই, E1 এর মান দেওয়া নাই, E2 এর মান দেওয়া নাই, আল্লাহ কিচ্ছু দেওয়া নাই, H এর মান দেওয়া নাই। আল্লাহ আমরা জানি যে E ইজ ইকুয়াল টু hc/λ, জানি কি না? আর কোনো ইনফরমেশন দেওয়া নাই, শুধু শক্তির মান বের করতে বলছে। এখন আমাকে বলো, খুব মজার 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 মজার, দেখো যদি তুমি কোন স্তর থেকে কোন স্তরে জানো তাহলে তুমি ল্যামডার মানটা এই সূত্র ব্যবহার করে বের করে ফেলতে পারবা। গট পয়েন্ট? তো ল্যামডার মানটা যদি এই জায়গাতে বসাও, ই এর মানটা তুমি বের করতে পারবা। তাহলে তোমাকে এই যে এই ইটুর মানটা বের করবা, E4 এর মানটা বের করবা, তারপরে যে তুমি E4 থেকে E2 বাদ দিয়ে তুমি ডেলির মানটা বের করতে হচ্ছে না। তো মানে E4 এর মান বের করলা, ইটুর মান বের করে বাদ দিয়ে এই মানটা তোমাকে বের করতে হচ্ছে না। তো তুমি এই ল্যামডা শর্টকাট সূত্র, কোন স্তর থেকে ডেলি এই স্তরে এসেছে, এই স্তর থেকে এসেছে, তো তাহলে তুমি ল্যামডার মানটা বের করলা, বের করে দেন এই সূত্র। তাহলে এখানে শর্টকাট সূত্র, তাহলে এটা কীভাবে করা যায়? hc বাই, তাহলে এর 1/λ মান হচ্ছে এই যে RH, এই 1/λ মান হচ্ছে RH 1/n1² মাইনাস 1/n2²। এই সূত্র দিয়ে তুমি শক্তির মানটা বা পরিবর্তিত কী পরিমাণ শক্তি নির্গত হয়েছে সেটা বের করে ফেললাম। সমঝদারকে লিয়ে ইশারায় কাফি হে, মানে বুঝ যদি তোমার থাকে তাহলে তুমি ল্যামডার মানটা কী করে ফেলতে পারো, এই মানটা বের করে ল্যামডা সি এর হচ্ছে আলোর ব্যাগ, এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এটা কার ধ্রুবক? প্লাঙ্কের ধ্রুবকের মান মনে আছে তো? 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। তাহলে সি এর আলোর মান হচ্ছে 3 × 10⁸8 কী হবে? মিটার পার সেকেন্ড। তো তাহলে এই মানটা দিয়ে তুমি ল্যামডার মানটা তুমি কোন এককে বের করবা? মিটার এককে বের করবা। তো ল্যামডার মানটা মিটার এককে বের করে যে মানটা RH এর মানটা রিডবার ধ্রুবক তখন পার মিটার এককে হবে। এটা যেহেতু জুল সেকেন্ড, এটা যেহেতু মিটার, তাহলে এই RH এর মানটা তখন কোনটা বসাবা? 10967800 পার মিটার বসাবা। তাহলে এটাও মিটার একক, এটাও মিটার এককগুলো সবগুলো কোন একক? MKS একক। তখন এই শক্তিটা জুল এককে বের হবে, শক্তির এককটা জুল এককে বের হবে। আর যদি তুমি এটার মান আর বসাও, এটার মান সেন্টিমিটার বসাও, এটার মান পার সেন্টিমিটার বসাও, তখন এই এর মানটা তখন আর এককে বলবে। কি এককে? ERG, আর এককে। সো আমি ভেঙে দিচ্ছি অঙ্ক করার সময় উদ্দীপক কীভাবে আসবে, যে উদ্দীপকগুলো এদিক থেকে এদিকে দেবে, তোমাকে বলবে যে কি কোথায় থেকে কোথায় গিয়েছে শক্তির মানটা বের করো। তাহলে এই যে ল্যামডার মান 1/λ মানটা মান বসাই দিলে সরাসরি তুমি ল্যামডার মান দিয়ে অঙ্কগুলো বের করতে পারবা। তো পরীক্ষায় সাধারণত এই ধরনের অঙ্কগুলো আসে। তাহলে আমার পরিপূর্ণ যে গত ক্লাসে যেগুলো পড়াইছে আগে তার সাথে এই জিনিসটা যদি অ্যাডজাস্ট হয় তাহলে পুরো একটা সৃজনশীলটা কমপ্লিট, মানে পুরো একটা সৃজনশীল এই অংশগুলো থেকে আসবে। এভাবে শক্তির মান দেওয়া থাকলে তুমি বের করতে পারবা। এবার তোমাকে যেটা আমি শিখাবো বা যেবার তোমাকে চেষ্টা করবো সেটা হচ্ছে যে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যগুলো তোমাকে একটু মাথায় রাখার চেষ্টা। তোমরা স্ক্রিনশট নিয়েছো নিশ্চয়ই। তো তাহলে দেখো আমি তারপরে সুযোগ দিচ্ছি তোমাদের যাতে সহজ হয়। দেখো স্ক্রিনশট নিতে পারো তোমরা। এই যে এগুলো এখানে এই বিষয়গুলো তোমরা পাট করে একদম পাট করে খাতায় লিখবা, সুন্দর করে খাতায় লিখে ফেলবা, নোট করে ফেলবা কোন শর্তে কি হয়। শর্তগুলো দিয়ে তুমি লিখবা শর্ত, যে শর্ত কার মান কী দিলে কী বের হবে, সেই শর্তগুলো আমি যেভাবে বলেছি এইভাবে তোমরা বের করে ফেলবা।
তো এবার আসো আমরা আরেকটা জিনিস আমি তোমাকে শিখাতে চাই। তোমাকে যদি বলে বামা সিরিজ বলে, কি সিরিজ বলে? বামা সিরিজ বলে, তার যে তরঙ্গ দৈর্ঘ্য এগুলো মুখস্থ করতে হবে। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো বামা সিরিজের জন্য, তাহলে আমরা জানি বামা সিরিজের জন্য, কি সিরিজের জন্য? বামা সিরিজের জন্য। আমি একটু লিখতেছি বামা সিরিজের জন্য, এই যে বামার সিরিজের জন্য, বামার সিরিজের জন্য ল্যামডার মান কত থেকে কত আসে? এই তরঙ্গ দৈর্ঘ্য, দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ দৈর্ঘ্য সমান তরঙ্গ দৈর্ঘ্যের সমান। তো এখন বেনিয়া সহকলা তোমরা শিখছো, বেনিয়া সহকলা। তো তাহলে খেয়াল করো, বেনিয়া মানে বেগুনি, তাহলে বেগুনি, বেগুনি, প্রথম বেগুনি। তাহলে বেগুনি আলো কত? 380 থেকে, একদম আমার সাথে মনে রাখবা, 380 থেকে বেগুনি আলোটা আমি একটু বেগুনি বর্ণ দিয়ে লিখি, যাতে করে তোমরা আসলে বুঝো। আমি আবার কালারগুলো ব্লাইন্ড কিনা জানি না, তারপরে একটু দেখতেছি, চেষ্টা করি। বেগুনি আলো, তাহলে বেগুনি আলো তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 424 ন্যানোমিটার, ন্যানোমিটার মাথা রাখবা। 380 থেকে 424 ন্যানোমিটার। তাহলে আলোকে ন্যানোমিটারে কনভার্ট করে তুমি বলে দিবা যে এটা এই আলো, মানে ওই ল্যামডার মানটা বের করবা, বের করে ন্যানোমিটারে কনভার্ট করবা। মিটার এককে বেরোলে ন্যানোমিটারে কনভার্ট করবা। মিটার একক থেকে ন্যানোমিটারে কীভাবে নিতে হয় জানো তো? মিটার থেকে ন্যানোমিটারে কীভাবে বের করতে হয় জানো তো? 1 মিটার সমান হচ্ছে, দেখো 1 মিটার ইজ ইকুয়াল টু 10⁹ ন্যানোমিটার। আবার ন্যানোমিটার থেকে মিটারে 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10⁹ মিটার। এটা মনে রাখবা, এই জিনিসটা একটু কষ্ট করে মনে রাখবা। 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার, আবার 1 ন্যানোমিটার সমান 10⁹, তাহলে এইভাবে কনভার্ট করতে পারবা। আমরা তো ম্যাথ করাবো। আমি এই ম্যাথগুলোকে, যে ম্যাথগুলো আছে 4টা ভাগে, 4 থেকে 5টা ভাগে, 4টা ভাগে ভাগ করেছি, আরও স্মার্ট করে জিনিসগুলো সহজভাবে। আগামী ক্লাসে আমরা ম্যাথ করাবো এবং সৃজনশীল তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য দেবো, ঠিক আছে? এটা যাতে মনে থাকে। তো তাহলে বেগুনি আলো তরঙ্গ দৈর্ঘ্য কত পেলাম? যে 380 থেকে 424 ন্যানোমিটার। আমার শিটের মধ্যেও আছে বেনিয়া, তারপর নীল আলো, যে নীল আলো, নীল আলো। তাহলে আমি নীল আলো দিয়ে, নীল কালার দিয়ে লিখি। তাহলে নীল কালার কোনটা? এটা, এটা নীল কালার, রাইট, নীল কালার, এই যে নীল কালার। তাহলে নীল হচ্ছে 424 থেকে, 24 থেকে তাহলে কত? 400 তোমার 50 ন্যানোমিটার পর্যন্ত, 424 থেকে 450। আচ্ছা, নীল, বেনিয়া। এবার আসমানি, আসমানিটা কোনটা? আসমানি কালারটা কোনটা? আসমানি কালারটা আমি একটু দেখি। আসমানি কালার, আকাশের রং নীল, এটা আসমানি কালার, এটা হ্যাঁ আসমানি, এটা আসমানি, আমি লিখলাম আসমানি। এই আসমানি আলো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 450 থেকে 500 ন্যানোমিটার, 500 ন্যানোমিটার। আচ্ছা, বেনিয়া সহ। এবার সবুজটা আমি একটু অন্য কালার দিয়ে লিখি। সবুজ, এটা সবুজ আলো তরঙ্গ দৈর্ঘ্য 500 থেকে 575 ন্যানোমিটার মনে রাখবা। এবার আসো বেনিয়া সহ হলুদ। এবার হচ্ছে হলুদ, তাহলে হলুদ আলো, এখানে লিখলাম হলুদ, যে হলুদ আলো তরঙ্গ দৈর্ঘ্য 575 থেকে 590 ন্যানোমিটার। এবার আসো কমলা, কমলা, দেখি কমলা কোনটা? এটা কমলা। তাহলে আমি কমলা, এই যে কমলা, তাহলে দেখো 590 থেকে 647 ন্যানোমিটার। কলা। এবার আসো লাল, তো লাল হচ্ছে এই 647 থেকে, লালটা, আচ্ছা লাল কালি দিয়ে লিখি। তাহলে লাল লিখতেছি, দেখো লাল, এই যে লাল, সেটা হচ্ছে 647 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত। আমি একটু চেষ্টা করেছি যেটা যেই কালারের সেটা যাতে সেই কালার দিয়ে লিখতে, যাতে করে তোমাদের মাথায় থাকে। এবার আমি মুখস্থ করে দেখো। এখন আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার, যে 424 হলে স্যার কী লিখবো? অনেকে প্রশ্ন করে। তা আমি সাধারণত বলি যে নোয়াখালীর কোনো লোক আছে কিনা, বলি সাধারণত। তো ঘটনা হচ্ছে এরকম, এক ভদ্রলোক ওয়াজ করতেছে আর কি। তো বলতেছে যে একটা সমুদ্রের পাড়ে একটা গাছ ছিল। তো বলতেছে যে ওই গাছের পাতা যদি সমুদ্রের মধ্যে পড়ে তাহলে সেটা হয়ে যাবে তিমি, আর যদি সেটা কোথায় হবে, সেটা তিমি না, এই কুমির হয়ে যাবে। আর যদি ইয়েতে পড়ে, তোমার ঢালের মধ্যে পড়ে, তাহলে সেটা হয়ে যাবে বাঘ। এখন পিছন থেকে একজনে বলতে, হুজুর
অর্ধেক যদি জলে আর অর্ধেক যদি স্থলে পড়ে কি হবে? তখন হুজুরে বলতে, আমি আগেই বলেছিলাম এখানে নোয়াখালীর লোক থাকলে হবে না। তার মানে হচ্ছে মাঝখানে যেটা আসবে 424 যদি বরাবর আসে, 424 যদি বরাবর আসে তাহলে তুমি লিখবে বেগুনি। আর 424 সামথিং যদি আসে তাহলে লিখবা নীল। তোমার ইয়াটা লিখবা নীল। 424 সামথিং আসে, 424 পর্যন্ত আসলে তুমি আসলে পরীক্ষাতে এরকম আসবে না, আসার সম্ভাবনা নাই, তারপরেও তোমাদের প্রশ্ন থাকতে পারে, সে কারণে আমি বলে দিলাম। তো তার মানে 450 যদি থাকে তাহলে নীল লিখবা, 450 সামথিং থাকলে তখন সেটাকে আসমানি লিখবা, 575 থাকলে সেটাকে সবুজ লিখবা, 575 সামথিং থাকলে সেটাকে তুমি লিখবা হলুদ লিখবা। তো তাহলে আরেকটা মজার জিনিস, গায়ে হলুদের বিষয়টা জানো, গায়ে হলুদের মানে মনে রাখবা কীভাবে, গায়ে হলুদ তো খুব অল্প সময়ের জন্য। তাহলে দেখো এখান থেকে এখানের যে ডিফারেন্সটা পার্থক্যটা, যে পার্থক্যটা খেয়াল করো, পার্থক্যটা এখানে প্রায় 45-এর মতো বা 44, পার্থক্যটা 44-এর, মানে পার্থক্য 44। আর এই জায়গা থেকে এই জায়গা পার্থক্য হচ্ছে প্রায় তোমার 26। আর এই জায়গা থেকে এদিকে পার্থক্যটা 50। আচ্ছা, এদিক থেকে এদিকে পার্থক্যটা হচ্ছে 75। আর এদিক থেকে এদিকে পার্থক্য জাস্ট 15। আর এদিক থেকে এদিকে পার্থক্য হচ্ছে প্রায় 57। আর এদিক থেকে এদিকে পার্থক্য তো অনেক, এটা হচ্ছে যে প্রায় তোমার 133 হইতে পারে, 133 হতে পারে। তো তাহলে এত পার্থক্য। এখন আমাকে বলো ডিফারেন্সটা তুমি খেয়াল করো, মানে মনে রাখার জন্য 50, 25, 50। দেখো 50, 25, 50 মানে পার্থক্যটা এইভাবে তুমি মনে রাখবা, মানে কাছাকাছি, 50-এর কাছাকাছি, 25-এর কাছাকাছি, 50, 25, 50 একটা ধাপ, 50, 25, 50, দেন 50 থেকে আবার কি বাড়তেছে 75। আর গায়ে হলুদ তো সবসময় কম হয়, গায়ে হলুদ তো রাতের বেলা অল্প সময় খালি হলুদ একটু লাগাই দিলে শেষ, ছবি টবি তুলে শেষ। তো গায়ে হলুদেই কেন, হলুদ যখন হবে তার পার্থক্যটা অনেক ছোট, মানে অল্প পার্থক্যটা, ডিফারেন্সটা কমন। আর এটা এরপরে বাকিগুলো 50, 100 মানে 100+ আর কি। তো এটা আসলে মনে রাখার জন্য বলছি, কারণ এগুলো তো অনেক সময় মনে থাকে না। তো তুমি জানো যে প্রাইমারি রেঞ্জ জানো আর মাঝখানে যে শেষ, অর্থাৎ আদি এবং শেষটা তুমি জানো, এই মাঝখানে ডিফারেন্সগুলো তুমি মনে রাখবা 50, 25, 50, 50, 25, 50, 75। এরপর গায়ে হলুদ হচ্ছে কি কম, একদম ছোট রেঞ্জ। এরপর হচ্ছে 50, 100, 50, 25, 50, 75, আবার কমতেছে। আবার এখানে কত হচ্ছে, গায়ে হলুদেরটা শুধু এক্সেপশনাল কত 575 থেকে 590 ন্যানোমিটার, আর বাকিগুলো তোমার এইভাবে। তো এইভাবে মনে রাখতে পারো। আমি আসলে সামনে থাকলে তোমাকে এমনি জায়গা দ্বারা মুখস্থ করাই যাম, আমার সাথে সাথে বললাম হ্যাঁ আমি বলো, মুখে বলো, তো আমার সাথে বলো মুখে, ঠিক আছে ওকে। 380 থেকে 424, 424 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে 575, 575 থেকে 590, 590 থেকে 47, 47 থেকে 780। দেখো আবার মুখে আমার সাথে মুখে বলো, 380, 24, 24 থেকে 50, তার মানে 450, 450 থেকে 500, 500 থেকে 575, 575 থেকে 590, 590 থেকে কত হচ্ছে 647, আর 647 থেকে 780। এইভাবে কয়েকবার মানে খাতায় লিখে এই বেটা মন, তাহলে সহজেই সবগুলার, এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় এবং আমাদের বোর্ড পরীক্ষাতে এই রেঞ্জটা 100% আসবে, কোনো সন্দেহ নাই, 100% এই রেঞ্জটা যে কোনো একটা আসবে এই রেঞ্জটা। মানে কোন আলো, নিচের আলো তরঙ্গ দৈর্ঘ্য কত থেকে কত, এগুলো আসবে একদম কনফার্ম। এই কারণে এগুলো কণ্ঠস্থ, টুটস্থ, মুখস্থ, ফেটস্থ, অন্তস্থ করে ফেলবা, তাহলে তোমাদের জন্য বিষয়টা সহজ হয়ে যাবে। তো আজকে আমরা এতটুকুই থাকলো, আমরা অনেক লম্বা ক্লাস নিয়েছি। তো আগামী ক্লাসে পরীক্ষা নামে একটা হোমওয়ার্ক দিচ্ছি, একটা হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটা তোমরা করবা বাসায়। যে আমি দেখাচ্ছি হোমওয়ার্কটা আমি দিচ্ছি, এখানে যে হোমওয়ার্কটা, যে আমি একটা উদ্দীপক দিলাম, উদ্দীপকে আমার প্রশ্ন হচ্ছে স্যার একটা স্টেপ একটা অঙ্ক, যে উদ্দীপকে এটা কে, তো এটা LMNOP কিউ, তো উদ্দীপকটা। তো আমি বললাম যে এখান থেকে এখানে আসলো, অর্থাৎ পিশেল থেকে এল শেলে আসলো। আবার বলছি কিশেল থেকে কি শেলে, পিশেল থেকে এল শেলে আসলো। তো তাহলে এখানে আমি কি বের করতে বলতেছি, ল্যামডার মানটা কত হবে, এই ল্যামডা ইজ ইকুয়াল টু হোয়াট, এটা একটা প্রশ্ন করবা। ল্যামডা ইজ ইকুয়াল হোয়াট, তার মানে ল্যামডা ইজ ইকুয়াল কত বের হবে সেটা বের করবা। বের করার পরে এটা আলোর নামটা, সেটা দৃশ্যমান আলো ডেফিনেটলি হবে, কারণ এল শেলে আসছে। তাহলে এটা কোন সিরিজ, বামার সিরিজ, তাহলে দৃশ্যমান আলো ডেফিনেটলি হবে। দৃশ্যমান আলো হলে সে দৃশ্যমান কোন আলো, এটা কোন আলো তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ করবে, কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ, তরঙ্গ বিকিরণ করবে। স্যাপ এই দুইটা জিনিস তোমরা সূত্র দিয়ে করে ফেলবা।
করে ফেলে আমাকে সবাই এক পাতার মধ্যে স্রেফ এক পাতার মধ্যে করবা, 2 পাতা না, এক পাতার মধ্যে সুন্দর করে গুছিয়ে করে আমাকে ছবি তুলে আমাকে জমা দিবা। তো আজকের মতো তাহলে এতটুকুই, সবাই ভালো থাকো। আর যারা অনেকেই তোমাদের প্রবলেম আছে, যাদের প্রবলেম আছে তারা আমার সাথে শেয়ার করবা, ঠিক আছে? তো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।